হ্যালো বন্ধুরা, মিস নাইট এন্ডের এপিসোড 6 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে যখন এখানে ঘুম থেকে ওঠে তখন মিজিন অবাক হয়ে যায় যে ও কেন এখানে কি জন্য জিউং এর বাড়িতে রয়েছে। তখন ও জিউংকে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি নেশা করে এমন ভুল কাজ করে ফেলেছিলাম। জিউং বলে, তুমি নিজের দোষে তালা বন্ধ করে ফেলেছো, যার ফলে তালা খুলছে না, সকাল অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে। এরপর মিজিন বলে, এটা কখনোই সম্ভব নয়, দরজা আমাকে খুলে বেরোতেই হবে। এরপরও ব্যালকনি টপকাবার চেষ্টা করে। প্রসিকিউটর জিং ওর পা ধরে আটকাবার ওকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু মিজিন থামে না, কারণ মিজিন জানে ও থেমে গেলে অনেক কিছু ঝামেলা হয়ে যাবে। প্রসিকিউটর জিউং এবার একে তাকে ফোন করতে থাকে। এরপরে ওর বান্ধবী গায়ং এর ফ্ল্যাটে ধাক্কা মারতে থাকে, আর কোনো ক্রমে ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই ও এখানে ইমসানে পরিবর্তিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বান্ধবী গাইয়ংকে বলে, তুই দরজাটা এক্ষুনি লক কর, নইলে ওই লোকটা চলে আসতে পারে। ইমসান একটুর জন্য এখানে বেঁচে গেছে, নইলে ওকে এই অবস্থায় দেখলে ও আজকে হয়তো ধরাই পড়ে যেত। গাইয়ং বলে, তুই ওর বাড়িতে কি করছিলিস? তখন এখানে ইমসান বলে যে আগের দিন রাত্রিরে আমি তোকে ভেবে ওর বাড়িতে থেকে গেছিলাম, আর দরজার লকটাও আমার জন্যই নষ্ট হয়ে গেছে। ওই প্রসিকিউটরকে আমি বলতে গেছিলাম যে তুমি খুব খারাপ একজন লোক, ইভেন আমি তো মনে হয় ভুল করে হয়তো ফোনও করে ফেলেছিলাম। এই কথাগুলো শুনতে শুনতে গায়ং বলে, সত্যি তুই বস, আমি বরং একবার ওয়াশরুম থেকে আসছি, আমার খুব জোরে পটি পেয়েছে। এরপরও পটি করতে চলে যায়, আর তখনই দরজার কলিংবেলটা আবার বেজে ওঠে। প্রসিকিউটর জিয়ং এখানে ওর সাথে দেখা করতে এসেছে, কারণ ও যখন বলেছিল আমি বান্ধবীর ফ্ল্যাটে যাচ্ছি, পাশেই আমার বান্ধবীর ফ্ল্যাট, এই কথাটা শুনে ও ব্যাগটা ফেরত দিতে আসে, কারণ মিজিন ওর ব্যাগটা ওখানে রেখে এসেছিল। এবার অদ্ভুত ফ্লাওয়ার টাওয়ার দিয়ে সেজে গুজে ও এখানে ছদ্মবেশে যেতে যায়, কিন্তু প্রসিকিউটর জিয়ং এর হাতে ধরা পড়ে যায়। ইমসানকে দেখে এখানে প্রসিকিউটর জিয়ং জিজ্ঞেস করলে গাইয়ং ছুটে এসে বলে, এটা আমার আন্টি হয়। তারপরে ওকে বলে, তুমি হাতে এটা কি এনেছিলে? তখন প্রসিকিউটর জিয়ং বলে, তোমার বান্ধবীই বা কই? তখন ও বলে, ওর তো কনস্টিপেশন হয়েছে, ওর টয়লেটে আছে, তাই ওর জন্য আনা ওষুধটা এদের হাতে দিয়েই ও চলে যায়। এরপরে পেছনে লাগতে থাকে মিজিনের, যে বাহ, তোর প্রতি তো এই ছেলেটার অনেক প্রেম ভালোবাসা দেখছি, কত দূর গেছিস ব্যাপারটা নিয়ে। তখন ইমসান বলে, তুই ভুলে যাস না এখন আমি কোন এজে রয়েছি, এটাকে নিয়ে মজা করা ঠিক হবে না। এরপর এখানে এই গাইয়ং বলে, তাহলে এর তরুণ আমাকে তোকে পার্টি দিতে হবে, আমার সাথে তোকে বেড়াতে যেতে হবে। তার পরের সিনে আমরা জিয়ংকে দেখি। জিয়ং এর ফোন নাম্বার চেক করে দেখে যে ভুল করে যে সিম থেকে ওর ফোন করা উচিত ছিল না, মানে যে নাম্বার থেকে এখানে এক্স্যাক্টলি মিজিনের সাথে কথা হয়, ও ভুলবশত সেই নাম্বার থেকে প্রসিকিউটর জিয়ংকে ফোন করে ফেলে। এটা একটা খুবই খারাপ ঘটনা ঘটে, যে কারণে মনে মনে ভয় পেতে থাকে। তার পরের সিনে আমরা কোয়ানকে দেখি, ও অফিসের মধ্যে মাস্ক আর টুপি পরা আরেকজন লোক দেখে তাকে দেখে ভয়ে ঘাবড়ে যেতে শুরু করে, গলা শুকিয়ে যায়, ওর আবারও নার্ভাস লাগে। গাড়ির মধ্যে এসে ও অ্যাংজাইটির ওষুধটা খুঁজতে থাকে, ওটা খুঁজে না পেলে ওর ম্যানেজারকে ফোন করলে ম্যানেজার বলে, তুমি তো বলেছিলে যে তোমার আর ওষুধ লাগবে না। এরপর গাড়ির সিটের তলায় ও একটা ওষুধকে খুঁজে পায়, আর সেটাকে পেয়ে ওটাকে ও খেয়ে নেয়। তার পরের সিনে আমরা এখানে ইমসানকে দেখি। ইমসানের সাথে এখানে হসপিটাল অনার ডিরেক্টর কথা বলে, বলে আমার আগে যে লোকটি ছিল তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন, আমার জন্য তাকে রিপ্লেস করা হয়নি তো? ইমসান বলে, না না, এরকম কিছু নয়। তার পরের সিনে আমরা এখানে প্রসিকিউটর চিয়ন হুইকে দেখতে পাই। চিয়ন হুই এখানে জিজ্ঞাসাবাদ করতে থাকে, এলিকে পুলিশ ইনভেস্টিগেট করতে থাকে খুনির ব্যাপারে। চিয়ন হুই যখন জানতে পারে যে এই কেসটা জিয়ং এর হাতে আছে, তখন ওর মাথাটা গরম হয়ে যায়। এদিকে পুলিশ ওই গাড়িটাকে খুঁজছে, যে গাড়িটা এখানে আসল খুনি ছিল। চিয়ন হুই এরপর জিয়ং এর অফিসে এসে ঝগড়া করতে থাকে। ওর জুনিয়র জানায়, তুমি স্যারের ব্যাপারে খারাপ কথা কখনোই বলতে পারো না। ঠিক সেই মুহূর্তে প্রসিকিউটর জিয়ং এসে বলে যে আমি তোমাকে এতটা রাইটও দিইনি, তুমি আমাকে অপমান করবে। এরপর প্রসিকিউটর চিয়ন হু বলে যে তুমি এখানে ইচ্ছা করে করছো আমার কাজগুলোকে ভেস্তে দেওয়ার জন্য, এই ফুল গাছটা তুমি কেন নিয়ে এসছো? এটা দেখার পর ইমসান বলে, আপনার কি ক্যাকটাস গাছ পছন্দ? আমি আপনাকে এটা গিফট করলাম। এই গাছটা ইমসান গিফট করে দেয়। তার পরের সিনে জুনিয়র অফিসার জানায় যে আমাদেরকে একটা কাজে যেতে হবে, এখানে কিছু ঘটনা ঘটেছে, আমি আপনাকে চাইনি বিরক্ত করতে, কিন্তু এটা এবার করতেই হবে। এবার হঠাৎই একটা এখানে ডিটেকটিভদের একটা কাজ পড়ে যায়। ওকে যখন ইমসানকে জানায় যে আমার ফোন নাম্বার দিয়ে আমি ফোন করেছিলাম, এর জন্য ধরা পড়ে যাব না তো? আর এদিকে দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্দেহ হতে যায়, তাই জন্য নার্ভাসনেসে তাড়াতাড়ি করে পালাবার চেষ্টা করে। বৃষ্টির মধ্যে ভিজেই ও যাওয়ার চেষ্টা করে। ওর পিছনে
পেছনে এসে প্রসিকিউটর জিয়ং ছাতা ধরে বলে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন, আমরা তাড়াতাড়ি চলে যাব। তো এত বৃষ্টির মধ্যে ভেজার কিছু হয়নি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে ইমসান কোনো কথা শোনার মতন সিচুয়েশনে ছিল না, কারণ ওর মাথার মধ্যে ঘুরছে যে কোনোভাবে সময় দেরি হয়ে গেলে সবটাই ভেস্তে যাবে। এরপর ওর সাথে হাত মিলিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর ওকে গাড়ি করেই মেন বাড়ি অবধি পৌঁছে দিতে যায়, কারণ আজকে বৃষ্টি পড়ছিল। এদিকে ভয়ে ইমসান বলে, মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দাও, আমি এখান থেকেই চলে যাব। ওর এরকম অদ্ভুত বিহেভিয়ার দেখে ও ভয় পেয়ে যায়। মাঝ রাস্তায় যখন ইমসান যাচ্ছিল তখন সত্যি সত্যি ও একটা অন্য মেয়েতে পরিবর্তিত হয়ে যায়। এরপর ও বাস্কেটের মধ্যে একটা পেট নিয়ে রেখে আসে, যেটা রাখার কথা ছিল। এরপর দেখি অনেকগুলো ছেলে ওকে বুলিং করছে, আর সেই বুলিং থেকে প্রসিকিউটর জিয়ং ওকে বাঁচাচ্ছে। এরপরও আবারও ফোনে কথা বলতে থাকে প্রসিকিউটর। পর জিয়ং এখানে বাঁচানোর পর ওই ছেলেগুলোকে ভাগিয়ে দেয়। এটা দেখে মিজিনের তো খুব আনন্দ হয়, কারণ ও এখানে এই পেটটাকেই নিতে এসেছিল। তখন এখানে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছিলে, আর এই ছেলেগুলোকে কি তুমি চেনো? তুমি চিন্তা করো না, আশা করি ওরা তোমাকে আর বিরক্ত করবে না। এরপর ওই পেটটাকে গিয়ে ওই পেট শপে দিয়ে আসে, আর ওই বিড়ালটার বদলে অন্য বিড়ালেরও খোঁজ করে। ও এরকম ভাবে ওই হলুদ বিড়ালটা খুঁজছে। এরপর প্রসিকিউটর জিয়ংকে জিজ্ঞেস করে যে তুমি এত বিড়াল ভালোবাসো কেন? ছেলেবেলার কথা মিজিন বলে যে আমি আমার আন্টির সাথে একটা হলুদ রঙের বিড়ালকে রোজ খাওয়াতাম, পড়াতাম, ওর সাথে খুব একসাথে থাকতে থাকতে ক্লোজ হয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে জানি না বিড়ালটা হারিয়ে যায়, ওর ব্যাপারে আর কিছু জানি না, আর আন্টি হারিয়ে যাওয়ার পর আমি ওর কথা অনেকটাই ভুলে গেছিলাম। এদিকে আমরা দেখি অফিসের মধ্যে সমস্ত জুনিয়ররা মজা করছে। তখন এখানে জিজ্ঞেস করে যে আরে আগের দিন রাত্রে তো এই লোকটাই আমাদেরকে ধরে মারধর করেছিল, এখানে এদেরকে তুলে আনা হয়েছে, এরা অ্যাকচুয়ালি জুনিয়র ছিল। তারপরে এখানে কেসটা চলতে থাকে। এখানে এরা একটা কেস সলভ করতে এসেছে, কিন্তু যেহেতু প্রসিকিউটর জিয়ং এর সাথে আগের দিন রাত্রে একটা ওরকম ঘটনা ঘটেছে, তাই জন্য এরা ওকে বিশেষ কেউ পাত্তা দিতে চায় না। তারপর বলে যে কাজটা করতে এসেছো সেটা মন দিয়ে করো, আর এখান থেকে সবাই মিলে চলে যাও, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপর ওরা যে কাজটার জন্য এসেছে সেই কাজটা শুরু হয়ে যায়। এখানে মেনলি প্ল্যানটা বানায় হচ্ছে ইমসান। ইমসান বলে যে এরা আমার সাথে গেম খেলতো, এরা আমার গেমার, মানে এইভাবে পরিচিত। তো এখানে যে গোয়েন্দাটাকে আমরা ধরতে চাইছি সেই গুন্ডার একটা গার্লফ্রেন্ড রয়েছে, সে ড্রাগসের সাথে যুক্ত। তার গার্লফ্রেন্ডকে এখানে ধরতে পারলেই তার বয়ফ্রেন্ড কাজ অব্দি আমরা পৌঁছে যাব, আর ওদের দুজনের রিলেশন অনেকটাই ক্লোজ। আশা করি আমরা ওদের দুজনকে ধরে ফেলবো। এবার এই ছেলেগুলোর হেল্প নেওয়া হয় ওই গুন্ডাটাকে ধরবার জন্য। এরপর ওই ছেলেগুলো জিজ্ঞেস করে, আপনি আমাদেরকে এত প্ল্যানের সাথে কি করে বলছেন? কিন্তু অ্যাটিটিউড নিয়ে ইমসান খুব ভালোভাবে দেখায় যে ও প্রচন্ডই কুল। তার পরের সিনে ওর মা বাবাকে দেখি, ওর মা বাবাও কুল অ্যাটিটিউড নিয়ে বাজারে বাজার করতে আসে আর নিজেদের হোটেল চালাতে থাকে। তারপরে কাস্টমারের সাথে খুব অহংকার দেখিয়ে বলে, আমরা অনেক উঁচু দরের, আমার মেয়ে তো একজন প্রসিকিউটরের সাথে বিয়ে হবে। এই বিষয়টা নিয়ে ওর বাবাও নিজেদের ল্যান্ডলর্ডের সাথে অহংকার করতে থাকে, বলে আমার গরম লাগছে, এসিটা চালাও, এত বড় বিল্ডিং এ একটা এসি রাখুনি, তুমি জানো আমার মেয়ের সাথে যে ছেলেটির সম্পর্ক হতে চলেছে সে আসলে একজন প্রসিকিউটর। এবার ল্যান্ডলর্ড এটা শুনে অবাক হয়ে যায়, বলে সত্যি বলছো? না আমি সেটাই জানতাম না, তার মানে যে ছেলেটা আমার বাড়িতে ভাড়া আছে তাকে তো তাহলে সাবধান করতে হচ্ছে, কারণ এই বাড়িটা তো ভুতুড়ে। কারণ এবার বাড়িওয়ালা গিয়ে জিয়ংকে বারণ করে যে এই বাড়িটা ভুতুড়ে, আপনার থাকার দরকার নেই। কিন্তু জিয়ং এই কথাটা শুনেও বিশেষভাবে পাত্তা দেয় না, বলে ও আচ্ছা ভূত আছে, ঠিক আছে, আমার কোনো ব্যাপার না। বাড়িওয়ালা এটা দেখে অবাক হয়ে যায়। তার পরের সিনে ওই কসাইয়ের মতন খুনিটাকে আমরা দেখতে পাই যে কারো একটা কাটছে। এরপরে আমরা বিচের দৃশ্যে চলে যাই, যেখানে ইমসানের সাথে এখানে ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং দুজনে মিলে বিচে বেড়াতে গেছে। এমনটাই ওদের দুজনের মধ্যে ডিল হয়েছিল। গাইয়ংকে এই দিন ইমসান অনেক ছবি তুলে দেয়। এর পরের সিনে গাইয়ং এর কাছে দুটো হ্যান্ডসাম ছেলে এসে টাইম স্পেন্ড করতে বললে গাইয়ং বলে, আমার সাথে আমার বান্ধবী আছে। আর ওদিকে মনের সুখে প্রসিকিউটর জিয়ং ওর মায়ের দেওয়া খাবারটা খেতে থাকে, আর মনে মনে চোখে জল চলে আসে, ভাবে যে সত্যি এদের ফ্যামিলিটা অনেক ভালো। এরপরও মিজিনকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু এই কথার কোনো অপরপক্ষ থেকে উত্তর আসে না। ও মনে মনে ভাবে মিজিন হয়তো ওকে সত্যিই দেখা করবে। তার পরের সিনে মিজিন এখানে অনেক ছবি গাইয়ংকে তুলে দেয়, তা সত্ত্বেও গাইয়ং বলে আরো কয়েকটা ছবি তুলে দাও। কিন্তু এবার ইমসান বা মিজিন প্রচুর ক্লান্ত হয়ে যায়, বলে আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আমি আর পারছি না।
এবার ও ফ্রেশ হয়ে নিজের ড্রেস চেঞ্জ করে এখানে চলে আসলে হঠাৎই দুটো ছেলে ওকে এখানে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তে প্রসিকিউটর জিয়ং ওই ছেলে দুটোকে ভাগিয়ে এখানে চলে আসে। বলে, তুমি তো আমাকে এখানে আসতে বলেছো, তাই জন্য আমি এসেছি। কিন্তু এমনটা ও করেনি। গাইয়ং ওর ফোনটা থেকে এখানে ওর লোকেশন জিয়ংকে পাঠিয়ে দিয়েছিল। জিয়ং যখন দেখা করতে বলেছিল, যে ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং ভেবেছিল কোনোদিন তো মুখ ফুটে মিজেন নিজের মনের কথা বলবে না, তাই ওদেরকে দেখা করার সুযোগ আমিই করে দিই। এরপর জিয়ং ওই টিফিন কৌটোগুলো পৌঁছে দেয় আর বলে যে চলো আমরা একটু হাওয়া খেতে এলাম, আর খাবারগুলোর জন্য অনেক ধন্যবাদ। এরপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে ব্রিজ পার হয়। এবার দুজনেই এটা ভাবে যে ওরা দুজনে অনেক বদলে গেছে। এখানে আমরা দেখি যে মিজিং ফোনে কথা বলতে বলতে একদিন গান গাইছিল, আর সেদিনও ফোনটা প্রসিকিউটর জিয়ংকেই করেছিল। তার মানে ওর এই ভ্যাটগুলো প্রসিকিউটর জিয়ং সবটাই শুনেছে। এটা ভাবতেই ওর মনের ভেতর অস্বস্তি চলতে থাকে, কারণ কবে না কবে ও ফোন করেছে আর এসব উল্টোপাল্টা কাজও করেছে। তার জন্য নিজে মনে মনে লজ্জিত হতে থাকে। প্রসিকিউটর জিয়ং সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছে। ওর এই কথাগুলো আর ওই ফোনের রেকর্ডিংটা ফোনের মধ্যে থেকে গেছিল, যেটা শুনতে শুনতেও ঘুমিয়েই পড়ে। ঠিক তখনই ও জুনিয়র ফোন করে জানায় যে একটা জরুরি কাজ এসে গেছে। পরের দিন সকালে যখন ইমসান অফিসে যায়, ইমসান এই কর্মকাণ্ডে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে প্রসিকিউটর জিয়ং আর ওর জুনিয়র দুজনেই ওকে নিয়ে না যাওয়ার জন্য নাকচ করে দেয়। বলে, আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, দরকার হলে আমরা ডেকে নেবো। এদিকে গেমিং সেন্টারে মিজিন নিজের রূপ বদলে এখানে মোবাইলে এখন মেসেজ করে দেয়, মানে ওদের যে গেমিং চ্যাট হয় সেখানে চ্যাট করে বলে ওই মেয়েটিকে আসার জন্য, সাথে চিকেন ডিনারও দেবে। এরপর ওর বান্ধবী গাইয়ংকে বলে, তুই আমাকে অনেক ডিপ মেকআপ করে দে, যাতে আমাকে কেউ ঝট করে চিনতে না পারে। আমাকে ওরা সাথে নিয়ে যাবে না তো কি হয়েছে, আমি দূর থেকেই ওদের ওপর নজরদারি চালাবো। এরপরে ওই মেয়েটা SMS করে বলে, আমি সন্ধ্যে 8টায় আসতে পারবো না, আমার দেরি হবে, একটু 7টা 7:30 বাজবে। তো এটা শোনার পরও 6টার সময় কোনো রকমে রাজি করায়, আর এই কথাটা প্রসিকিউটর জিয়ংদের বলে দেয়। এরপর সকলে মিলে চিকেন ডিনার করবে বলে একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে ওই গ্যাংস্টারের গার্লফ্রেন্ডের জন্য। বাইরে প্রসিকিউটর জিয়ং এর জুনিয়রও ছিল। প্রসিকিউটর জিয়ং যখন অপেক্ষা করতে থাকে, ওর জুনিয়র একটা মেয়েকে দেখতে পায়। তখন ওকে SMS করে জানিয়ে দেয় যে ওই মেয়েটা ওর দিকেই যাচ্ছে। দূর থেকে এখানে ইমসানও দেখতে পায়। ইমসান তখন ফোন করার ভান করে। মেয়েটা অত্যন্ত ধুরিবাজ ছিল, ওকে প্রথম দেখাতে দেখেই ওর ভালো লেগে যায়। এরপর এরা দুজনেই এখানে প্রসিকিউটর জিয়ং এর ওপর নজর রাখে। মেয়েটা এসে খাবার দাবার দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, কিন্তু প্রসিকিউটর জিয়ং এর ওকে দেখে আর কোনো রকম ইচ্ছা মনে জাগে না। প্রথমে এসেই মেয়েটা নিজের জামা কাপড় খুলে বলে, আমার অনেক গরম লাগছে আর আমার অস্বস্তি লাগছে, একটা বিয়ার অর্ডার করো। তারপর ওর পাশের সিটে গিয়ে বসে যায়, যেটাতে প্রসিকিউটর জিয়ং এর খুব অস্বস্তি ফিল হয়। ওর সাথে বিয়ার খাওয়ার জন্য চিয়ার্স করতে গেলে এখানে জিয়ং ওকে পাত্তাই দেয় না, কিন্তু জিয়ং এর গাল টিপে যাচ্ছে তাই অবস্থা করে। এদিকে ওকে এইভাবে ক্লোজ দেখে ইমসান বা মিজিনের প্রচুর জেলাস ফিল হতে থাকে। এরপর ও উঠে ওয়াশরুমে চলে গেলে মেয়েটা বদমাইশি করে ওর বিয়ারের মধ্যে একটা নেশার ওষুধ মিলিয়ে দেয়, আর ফোনে কারোর একটার সাথেও ক্লোজ ভাবে কথাও বলছিল। এরপর বুঝতে পারে মিজিন যে এখানে একটা ঝামেলা হতে চলেছে, তাই জন্য প্রসিকিউটর জিয়ংকে বারণ করতেই যাবে, কিন্তু ফোনটা করতে গেলে ওর ফোনটা ধরতে দেয় না। এরপর ওর হাত ধরে ওর সাথে কিছু করতে যায়, আর ঠিক তখনই মিজিনকে দেখি ও এখানে পরিণত হয়ে যায় ইমসান থেকে মিজিনে। এরপর ও রেস্টুরেন্টে ওই মিজিন রূপে এসে ওকে ইশারায় বারণ করে, কিন্তু জিয়ং না শুনলেও একটা চিকেনের লেগ পিস ওর মাথায় ছুড়ে দেয়। এখানেই পর্ব শেষ হয়।